ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কেমন চলছে তোমাদের এক্সামের আগের রিভিশন? আজকের লাস্ট মিনিট রিভিশন সিরিজে আমাদের সাবজেক্ট হলো মেন্টাল হেলথ নার্সিং। আজ আমরা মেন্টাল হেলথ নার্সিং নিয়ে একটু আলোচনা করব। দেখি আজ আমরা কতটা রিভিশন করতে পারি। রিভিশনের সাথে সাথে আমাদের চ্যানেলে একটি ফ্রি মক টেস্ট সিরিজ চলছে। আমাদের সাবজেক্ট ওয়াইজ টেস্টগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অল সাবজেক্টের মক টেস্টগুলো এখনো বাকি রয়েছে। তাই তোমরা যারা এখনো নার্সিং পাঠশালা কমিউনিটি গ্রুপ জয়েন করোনি তারা কিন্তু গ্রুপ জয়েন করে এই এক্সামগুলো দিতে পারো। এই এক্সামগুলো তোমাদের কনফিডেন্স বিল্ড করতে অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট করতে হেল্প করবে। গ্রুপ জয়েনিং এর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও আমরা এভরিডে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি আমাদের ব্রডকাস্ট চ্যানেলে, তোমরা ওখানেও জয়েন করতে পারো। চলো তবে আজকের টপিক শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, ডিলিরিয়াম ইজ আ ডিসঅর্ডার অফ কনসাসনেস, পারসেপশন, মেমোরি, থট। তাহলে ডিলিরিয়াম কিসের ডিসঅর্ডার? এখানে কিন্তু ডিলিউশন বলেনি এবং থট কিন্তু অ্যান্সার হবে না। কোশ্চেন ভালোভাবে পড়তে হবে, এখানে কিন্তু ডিলিরিয়াম বলেছে। চলো তাহলে ডিলিরিয়াম কিসের ডিসঅর্ডার একটু দেখে নিই। এখানে এই চারটা দেখো, সব মনে রাখার দরকার নেই, কয়েকটা বলছি সেগুলো মনে রাখলেই হবে। ডিসঅর্ডার অফ কনসাসনেস কি কি রয়েছে? স্টুপার রয়েছে, ডিলিরিয়াম রয়েছে। ডিসঅর্ডার অফ মোটর অ্যাক্টিভিটিতে কি কি রয়েছে? ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি, ম্যানারিজম, ভার্বিজারেশন, নেগেটিভিজম, ইকোলেলিয়া, ইকোপ্রেক্সিয়া, সুইসাইড। এগুলো এই ইকোলেলিয়া, ইকোপ্রেক্সিয়া এইগুলো সমস্তই আমাদের ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে দেখা যায়। ডিসঅর্ডার অফ থটে কি কি রয়েছে? অটিস্টিক থিঙ্কিং, ফ্লাইট অফ আইডিয়াস, থট রিটার্ডেশন, সার্কামস্ট্যান্সিয়ালিটি, ট্যানজেনশিয়ালিটি, পারসিভারেশন, থট ব্লকিং, ডিলিউশন, অবসেশন, ফোবিয়া, হাইপোকন্ড্রিয়াসিস। ডিসঅর্ডার অফ অ্যাফেক্ট কি কি রয়েছে? ইউফোরিয়া, ইলেশন, এক্সালটেশন, এক্সট্যাসি। এই চারটে আমাদের ম্যানিয়া স্টেজ। এছাড়াও রয়েছে ডিপ্রেশন, গ্রিফ, অ্যাংজাইটি, এগুলো অ্যাম্বিভ্যালেন্স। ডিসঅর্ডার অফ পারসেপশন হলো আমাদের হ্যালুসিনেশন আর ইলিউশন। ডিসঅর্ডার অফ মেমোরি হচ্ছে হাইপার অ্যামনেসিয়া, অ্যামনেসিয়া, ডেজাভু, জামাইসপু। ঠিক আছে, তাহলে আমাদের ডিসঅর্ডার অফ ডিলিরিয়াম তাহলে কিসের ডিসঅর্ডার হলো? ডিলিরিয়াম হলো তাহলে আমাদের ডিসঅর্ডার অফ কনসাসনেস। তোমরা কিন্তু এক্সামে কোশ্চেন খুব ভালোভাবে পড়বে। পুরো কোশ্চেন পড়ার পর অপশনে অ্যান্সার কি কি রয়েছে সেগুলো দেখবে। দেখার পরে যেটা তোমার রাইট অ্যান্সার মনে হচ্ছে সেটা ওএমআর শিটে বসানোর আগে কোশ্চেন নাম্বার এবং ওএমআর শিটের নাম্বার মেলাবে। মিলিয়ে তারপরেই মার্কিং করবে, আদারওয়াইজ কিন্তু তোমরা জানা কোশ্চেনের অ্যান্সার ভুল করে দিয়ে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। A disorder of thought content in which the patient does not accept the existence of the world around him is known as। তাহলে পেশেন্ট অ্যাকসেপ্ট করছে না যে তার চারিদিকে একটা ওয়ার্ল্ড রয়েছে, এক্সটার্নাল ওয়ার্ল্ড যে একটা রয়েছে সেটা পেশেন্ট অ্যাকসেপ্ট করছে না, এটা কি? ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ গ্র্যান্ডিওর, নিহিলিস্টিক ডিলিউশনস, ডিলিউশন অফ গিল্ট। তাহলে এই ডিলিউশন গুলো কি? ডিলিউশন অফ পারসিকিউশন বলতে আমরা এক কথায় যেটা বুঝি, সন্দেহবাদিক মানসিকতা। অর্থাৎ আমার সবাইকে নিয়ে সন্দেহ হবে, আমার চারিদিকে যত লোকজন আছে সবাইকে আমি সন্দেহ করব। ও আমার সম্পর্কে খারাপ কথা বলছে, ও আমাকে পছন্দ করে না, ও আমাকে খারাপ কথা বলে, ও আমার জিনিসপত্র চুরি করে নেবে। এই ধরনের মানসিকতা সবসময় আমার আশেপাশের লোকজনকে দেখে মনে হবে সন্দেহ, সন্দেহ মনে হবে আমার। সেটা হচ্ছে আমার ডিলিউশন অফ পারসিকিউশন। ডিলিউশন অফ গ্র্যান্ডিওর কি? আমি নিজেকে গ্র্যান্ড মনে করব, আমি খুব বড় এবং আমার কথা শুনে সবকিছু হয়। ভগবান এর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, ওয়েদার আমার ইচ্ছে অনুযায়ী চেঞ্জ হয়, আমার সাথে প্রধানমন্ত্রীরও যোগাযোগ রয়েছে, মুখ্যমন্ত্রীরও যোগাযোগ রয়েছে, সবাই আমার কথা শুনে চলে। এরকম হচ্ছে আমার মানসিকতা, আমি নিজেকে বিশাল বড় একজন মানুষ মনে করি। এটা হচ্ছে আমার ডিলিউশন অফ গ্র্যান্ডিওর। নিহিলিস্টিক ডিলিউশন কি? যখন পেশেন্টের মনে হবে যে আমার আশেপাশে কোনো দুনিয়া নেই বা আমারই এক্সিস্টেন্স নেই, এরকম যখন ডিলিউশন সেটাকে বলছি আমরা নিহিলিস্টিক ডিলিউশন। আর ডিলিউশন অফ গিল্ট কোনটা? যেখানটায় পেশেন্টের মনের মধ্যে সবসময় একটা গিল্ট কাজ করবে, তার মনে হবে যে আমার কারণেই যেটা হয়ে গেছে সেটা আমার জন্যই হয়েছে, আমিই অপরাধী, আমিই দোষী, এবং সবসময় তার মনের মধ্যে যে গিল্টটা কাজ করবে সেটা থেকে সে বেরোতে পারবে না। এবং তার মনে হবে যে আমার জন্যই যত বড় দুর্ঘটনা বা যেটা হয়ে গেছে সেটা আমার কারণেই হয়েছে। এটা হচ্ছে আমার ডিলিউশন অফ গিল্ট। ক্লিয়ার? তাহলে এখানটা অ্যান্সার কি হলো আমার? নিহিলিস্টিক ডিলিউশন। ইরাশনাল প্যাথোলজিক্যাল ফিয়ার অফ পেন ইজ নোন অ্যাজ। তাহলে ইরাশনাল প্যাথোলজিক্যাল ফিয়ার অফ পেনকে আমরা কি বলবো? ইরাশনাল ফিয়ার যখন হয় তখন তাকে আমরা ফোবিয়া বলি। তাহলে প্যাথোলজিক্যাল ফিয়ার অফ পেন যখন হচ্ছে তখন তাকে কি বলা হবে? হাইড্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, অ্যালগোফোবিয়া, জেনোফোবিয়া। প্যাথোলজিক্যাল ফিয়ার অফ পেইন যখন হবে তখন তাকে বলা হচ্ছে অ্যালগোফোবিয়া। অপশন সি হবে রাইট অ্যান্সার। বাকি বাকি কয়েকটা ফোবিয়া তোমাদের আমি বলে দিই।
ফিয়ার অফ ওপেন স্পেসেস হচ্ছে অ্যাগোরাফোবিয়া, ফিয়ার অফ হাই স্পেস হচ্ছে অ্যাক্রোফোবিয়া, ফিয়ার অফ ওয়াটার হলো হাইড্রোফোবিয়া, ফিয়ার অফ অ্যানিমেল থাকলে তাকে বলা হবে জুফোবিয়া। ক্লোজ স্পেসেস বা বন্ধ ঘর বা তোমার বাইপ্যাপ মাস্ক এইগুলোতে যখন ফিয়ার হয় তখন তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। পেনের যখন ফিয়ার হবে তখন অ্যালগোফোবিয়া বলা হবে। স্ট্রেঞ্জার ফিয়ার হলে তাকে বলা হয় জেনোফোবিয়া। ডগস ফিয়ারকে বলা হয় সাইনোফোবিয়া এবং ফিয়ার অফ ডার্ককে বলা হয় নিক্টোফোবিয়া। এই কয়েকটা ফোবিয়া কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এই চারটা তোমরা একটু মুখস্থ করে নিও। নেক্সট, type of amnesia in which the patient is unable to recall the recent events is known as। তাহলে কোন অ্যামনেশিয়াতে পেশেন্ট হচ্ছে যে তোমার রিসেন্ট ইভেন্ট গুলো মনে রাখতে পারবে না বা মনে করতে পারবে না, সেটাকে কি বলবো? রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া, সার্কামস্ক্রাইবড অ্যামনেশিয়া আর প্যারা অ্যামনেশিয়া। যখন পেশেন্ট রিসেন্ট ইভেন্ট মনে করতে পারবে না তখন তাকে বলা হচ্ছে অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া। অপশন বি হবে রাইট অ্যান্সার। রেট্রোগ্রেড অ্যামনেশিয়া বলতে আমরা কি বুঝি? যখন পেশেন্ট পাস্ট ইভেন্টস গুলো রিকল করতে পারবে না তখন তাকে বলা হবে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, পাস্ট ইভেন্ট। আর সার্কামস্ক্রাইব অ্যামনেশিয়া কি? যখন কোনো স্ট্রেসের কারণে মানুষ পার্সোনাল জিনিসপত্র কিছু ভুলে যাচ্ছে তখন তাকে বলা হয় সার্কামস্ক্রাইব অ্যামনেশিয়া। মানে ধরো আমি কোনো একটা মেল করতে ভুলে গেলাম বা কাউকে আমাকে একটা কল করতে হতো সেটা করতে আমি ভুলে গেলাম। এগুলো ছোট ছোট জিনিস যেগুলো স্ট্রেসের কারণে হয়, অনেক চাপ চলে এলে হয়, সেটাকে বলা হয় সার্কামস্ক্রাইব অ্যামনেশিয়া। আর প্যারা অ্যামনেশিয়া কাকে বলছি? প্যারা অ্যামনেশিয়া মানে হচ্ছে মেমোরি বেসড ডিলিউশন বা কনফাবুলেশন, যেখানটায় হচ্ছে যে রিয়েল আর ফ্যান্টাসির মধ্যে মানুষ ডিফারেন্সিয়েট করতে পারবে না। ক্লিয়ার? তাহলে সেটা হলো আমার প্যারা অ্যামনেশিয়া। নেক্সট চলো, the psychiatric disorder in which a new situation is incorrectly treated as a repetition of a previous memory is known as। তাহলে একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেখানে একটা নিউ সিচুয়েশন হচ্ছে কিন্তু মানুষটার মনে হচ্ছে, পেশেন্টের মনে হচ্ছে যে সেটা হচ্ছে আমার একটা প্রিভিয়াস মেমোরি রিপিটেশন। মানে ধরো তুমি কোনো একজন মানুষের সাথে প্রথমবার দেখলে, কাউকে একটা প্রথমবার দেখলে, প্রথমবার তোমার সাথে তার পরিচয় হলো, কিন্তু এখানটায় পেশেন্টের কি মনে হচ্ছে তার সাথে তোমার আগেও দেখা হয়েছে, আগেও কথা হয়েছে। এটাকে কি বলে? ইনসাইট, ডিলিউশন, ডেজাভু, অ্যামনেশিয়া। এই যে সিচুয়েশনটা বলা হয়েছে এটাকে বলা হচ্ছে আমার ডেজাভু। ঠিক অপোজিট যেটা হয় সেটাকে বলা হয় জামাইজভু। অর্থাৎ আগে যেটা হয়ে গেছে সেটাই তোমার কাছে নতুন বলে মনে হবে, সেটাকে বলা হয় ডেজাভু। ক্লিয়ার হলো? নেক্সট চলো, the condition characterized by symptoms which develop on total or partial withdrawal of the drug, usually after prolonged use of the drug, is known as। তাহলে কিছু সিমটম দেখা যাচ্ছে, সেটা কেন ডেভেলপ করছে? টোটাল আর পার্শিয়াল উইথড্রল অফ দ্য ড্রাগ ইউজুয়ালি আফটার প্রলং ইউজ। অর্থাৎ অনেকদিন ধরে কোনো একটা ড্রাগ পেশেন্ট নিচ্ছিল, হঠাৎ করে সেটা টোটাল বা পার্শিয়াল উইথড্রল হয়ে গেছে। তাহলে সেই স্টেট, তখন যে সমস্ত সিমটম গুলো দেখা যাচ্ছে সেই স্টেটটাকে কি বলছে? অ্যাকিউট ইনটক্সিকেশন, উইথড্রল স্টেট, ডিপেন্ডেন্ট সিনড্রোম, সিজোফ্রেনিয়া। কি অ্যান্সার হবে বলো তো? অ্যাকিউট ইনটক্সিকেশন বলতে কি বোঝায়? যখন অ্যালকোহল ইনজেকশন করলো একটা মানুষ, তারপরে তার মধ্যে যে সমস্ত চেঞ্জ গুলো আসছে সেটাকে বলা হয় অ্যাকিউট ইনটক্সিকেশন। মানে ধরো অ্যালকোহল কনজাম্পশনের পরে তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার দেখতে পাচ্ছি, মুড চেঞ্জ দেখতে পাচ্ছি, জাজমেন্ট ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে আমার অ্যাকিউট ইনটক্সিকেশনের এক্সাম্পল। ওকে, উইথড্রল স্টেট কোনটা? যেটা আমার কোশ্চেনে রয়েছে, যখন টোটাল বা পার্শিয়াল উইথড্রল হবে ড্রাগে তখন তার মধ্যে কিছু সাইন সিমটমস দেখা যাবে, সেটা হবে আমার উইথড্রল স্টেট। ডিপেন্ডেন্ট সিনড্রোম কি? একটা মানুষ যদি এভরিডে অ্যালকোহল খেতে থাকে তার মধ্যে যে অ্যালকোহল খাওয়ার যে একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং অ্যালকোহল না পেলে, মানে অ্যালকোহল খাওয়ার জন্য তার মধ্যে যে সমস্ত সিমটমস গুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় ডিপেন্ডেন্ট সিনড্রোম। মানে আর্জ অফ ড্রিঙ্কিং, সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সিনড্রোম। আর সিজোফ্রেনিয়া সম্পর্কে তো আলাদা করে বলার কিছুই নেই, তোমরা জানো। নেক্সট চলো, দ্য কমপ্লিকেশন দ্যাট মে অকার ডিউ টু ক্রনিক ইউজ অফ অ্যালকোহল। তাহলে ক্রনিক ইউজ অফ অ্যালকোহলের জন্য পেশেন্টের মধ্যে যে কমপ্লিকেশন দেখা যায় সেটা কোনটা? রামফিটস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ওয়ার্নিস কর্সাকফ সাইকোসিস, অল অফ দ্য অ্যাভাব। ক্রনিক ইউজ অফ অ্যালকোহলের জন্য কিন্তু এই তিনটে সিমটমসই দেখা যায়। তাহলে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। এর সঙ্গেই বলি ওয়ার্নিস কর্সাকফ সাইকোসিসে কিন্তু ভিটামিন বি1 এর ডেফিসিয়েন্সি হয়, তাই জন্য থায়ামিন ইনজেকশন পেশেন্টকে দেওয়া হয়। থায়ামিন ইনজেকশন আমরা পেশেন্টকে দিই যখন ওয়ার্নিস কর্সাকফ সাইকোসিস হয়। ওকে, নেক্সট চলো, 4 A's অফ সিজোফ্রেনিয়া আর। সিজোফ্রেনিয়াতে আমরা ব্লু আর্টস এর 4 A পড়েছি, সেগুলো কোনটা? অ্যাংজাইটি, অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স।
অ্যামনেসিয়া, অ্যাংজাইটি, অটিজম এন্ড অ্যাফেক্ট ডিস্টারবেন্স, অ্যামনেসিয়া, অ্যাংজাইটি, অটিজম এন্ড অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, অ্যাম্বিভ্যালেন্স, অ্যাফেক্ট ডিস্টারবেন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্স। অনেকগুলো রয়েছে এখানটায়। 4 of সিজোফ্রেনিয়াতে কি কি দেখা যায়? এখানে অ্যান্সার হবে অপশন ডি, অটিজম, অ্যাম্বিভ্যালেন্স, অ্যাফেক্ট ডিস্টারবেন্সেস আর অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্স। এগুলো সম্পর্কে একটু বলে দিই। অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স বলতে আমরা কি বুঝি? ইনঅ্যাবিলিটি টু শো অ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল রেসপন্স, ব্লান্টেড অর ফ্ল্যাটেন্ড এফেক্ট, অর্থাৎ কোনো একটা সিচুয়েশনের জন্য যেরকম ইমোশনাল রেসপন্স দেওয়া প্রয়োজন সেরকম না দিয়ে অন্যরকম রেসপন্স করছে, মানে যেখানে আনন্দ পাওয়ার কথা সেখানে তার আনন্দ হচ্ছে না, সে হয়তো দুঃখিত হয়ে রয়েছে, বা যেখানে দুঃখ পাওয়ার কথা সেখানে হয়তো সে হাসছে, সেটা হচ্ছে আমার অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স। Autistic thinking কি? It is a thought process in which the individual is unable to relate to others or to the environment. অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল কিন্তু অন্যদের সাথে বা এনভায়রনমেন্টের সাথে তার থিঙ্কিংটা ম্যাচ করছে না বা সে কমিউনিকেট করতে পারছে না। প্রিঅকুপেশন উইথ দ্য সেলফ উইথ লিটিল কনসার্ন ফর এক্সটার্নাল রিয়ালিটি, সে নিজের মধ্যেই রয়েছে এবং তার এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে বা এক্সটার্নাল রিয়ালিটির সাথে তার খুব একটা বেশি কনসার্ন নেই। এটা হচ্ছে আমার অটিস্টিক থিঙ্কিং। অ্যাম্বিভ্যালেন্স কি? It refers to contradictory or opposing emotions, attitudes, ideas, or desires for the same person, thing, or situation, simultaneous opposite feelings. অর্থাৎ তোমার একই জিনিস সম্পর্কে কখনো আনন্দ হচ্ছে কখনো দুঃখ হচ্ছে, একই মানুষের সম্পর্কে তুমি কখনো ভালো ভাবছো কখনো খারাপ ভাবছো, অর্থাৎ অপোজিং তোমার হচ্ছে যে ইমোশন গুলো হচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যাম্বিভ্যালেন্স। আর অ্যাসোসিয়েটিভ লুজনেস বলতে আমরা কি বুঝি? Inability to think logically, the stringing together of unrelated topics, অর্থাৎ তোমার একটা কথার সাথে পরের কথার কোনো মিল নেই, তুমি এখনই একটা কথা বলছো পরে আবার অন্য একটা টপিকে চলে গেলে তারপর আবার একটা অন্য কথা বলছো, এরকম ভাবে যখন তুমি কথা বলবে বা লজিক্যালি তুমি থিঙ্কিং করতে পারবে না তখন সেটাকে বলা হবে অ্যাসোসিয়েটিভ লুজনেস। এটা হচ্ছে আমার ব্লুয়ার্স এর 4 মনে থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই চারটে আলাদা আলাদা করে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট চলো। A patient has disinhibited behavior, poor self-care and hygiene, markedly impaired social and occupational functioning, and extreme social withdrawal. The patient is suffering from, তাহলে এইগুলো পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে পেশেন্ট কিসে সাফার করছে? ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া, রেসিডুয়াল সিজোফ্রেনিয়া অ্যান্ড প্যারানয়েড সিজোফ্রেনিয়া। কোন সিজোফ্রেনিয়া হবে? ক্যাটাটনিক সিজোফ্রেনিয়াতে আমরা কি দেখি? এখানটা আমরা মোটর ডিস্টারবেন্স দেখতে পাই। যখন মোটর ডিস্টারবেন্স থাকে তখন ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া বলে এবং এখানে ক্যাটাটনিক এক্সাইটমেন্ট বা ক্যাটাটনিক স্টুপার এগুলো দেখা যায়। হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া কখন বলবো? কোশ্চেনে আমার যে ফিচার্স গুলো বলা আছে সেগুলো হচ্ছে আমার হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়ার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে অ্যান্সার হবে আমার হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া। রেসিডুয়াল সিজোফ্রেনিয়া কাকে বলবো? যখন হচ্ছে পেশেন্টের আগে এক ধরনের সিজোফ্রেনিয়া ছিল, মানে যে টাইপগুলো রয়েছে সিজোফ্রেনিয়া সেইগুলোর কোনো একটা টাইপ পেশেন্টের মধ্যে ছিল, কিন্তু এখন সেই তার মধ্যে কিছু কিছু ফিচার্স আমি পেশেন্টের মধ্যে দেখতে পাচ্ছি, যেমন ধরো সোশ্যাল উইথড্রল দেখা যাচ্ছে বা লুজেনিং অফ অ্যাসোসিয়েশন দেখা যাচ্ছে, ইললজিক্যাল থিঙ্কিং, এরকম কিছু কিছু ফিচার্স আমি তার মধ্যে দেখতে পাচ্ছি, তখন তাকে আমরা বলছি রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। আর প্যারানয়েড সিজোফ্রেনিয়া কি? প্যারানয়েড কথার অর্থ হচ্ছে ডিলিউশনাল, যখন পেশেন্টের মধ্যে ডিলিউশন হবে তখন তাকে আমরা বলবো প্যারানয়েড সিজোফ্রেনিয়া। তাহলে প্যারানয়েড হলো আমার ডিলিউশনাল, ডিলিউশন, ডিলিউশন থেকে প্যারানয়েড সিজোফ্রেনিয়া। এখানে যেমন ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ জেলাসি, গ্র্যান্ডিওসিটি এগুলো হচ্ছে আমার পেশেন্টের মধ্যে দেখা যায়। ওকে, নেক্সট চলো। The schizophrenia that is characterized by extreme retardation of psychomotor activity, তাহলে সাইকোমোটর অ্যাক্টিভিটির যখন রিটার্ডেশন হবে তখন তাকে কি সিজোফ্রেনিয়া বলবে? হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া, স্টুপারাস ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, প্যারানয়েড সিজোফ্রেনিয়া, ল্যাটিন সিজোফ্রেনিয়া। তাহলে কি অ্যান্সার হবে? আমি অলরেডি বললাম, যখন হচ্ছে তোমার সাইকোমোটর অ্যাক্টিভিটি বা মোটর অ্যাক্টিভিটি চেঞ্জ হবে তখন তাকে বলা হবে স্টুপারাস ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া হচ্ছে আমার পোর প্রগনোসিস। তাহলে হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়ার প্রগনোসিস কিন্তু সব থেকে খারাপ। ওকে, এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে। নেক্সট চলো। The psychiatric disorder manifested by repeated episodes of mania and depression in the same patient at different times is, অর্থাৎ একই পেশেন্টের মধ্যে কখনো এপিসোডস অফ ম্যানিয়া এবং কখনো এপিসোডস অফ ডিপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কি ডিসঅর্ডার বলবো? ইজি কোশ্চেন। পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, রিকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, হেমিফ্রেনিক সিজোফ্রেনিয়া। যখন একই পেশেন্টের মধ্যে কখনো কখনো ম্যানিয়া এবং কখনো ডিপ্রেশন আমরা দেখতে পাবো তখন তাকে বলা হয়
বাইপোলার মুড ডিসঅর্ডার। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। দ্য ড্রাগ অফ চয়েস ফর দ্য ট্রিটমেন্ট অফ ম্যানিক এপিসোড ইজ, তাহলে ম্যানিক এপিসোডের জন্য ড্রাগ অফ চয়েস কি হবে? হ্যালোপেরিডল, ক্লোরপ্রোমাজাইন, লিথিয়াম, ইমিপ্রামাইন। ম্যানিক এপিসোডস এর জন্য আমাদের লিথিয়াম হচ্ছে ড্রাগ অফ চয়েস। অপশন সি হবে রাইট অ্যান্সার। ড্রাগের ক্লাসিফিকেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মেনলি অ্যান্টিসাইকোটিক ড্রাগ এবং অ্যান্টি ডিপ্রেশন যে ড্রাগ গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ করো ক্লাসিফিকেশন গুলো। A psychiatric disorder in which the patient has an irrational idea, and during this condition patient tries to resist against it but is unable to do this, is known as। তাহলে একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেখানে পেশেন্টের মধ্যে একটা ইরেশনাল আইডিয়া আসছে এবং এই সময় পেশেন্ট চেষ্টা করছে ওটার জন্য, ওটাকে আটকানোর, কিন্তু সে কোনোভাবেই সেটা করতে পারছে না, সেটাকে কি বলা হয়? কম্পালশন, অবসেশন, ডিলিউশন, ডিলিরিয়াম। তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে আমার অবসেশন। যখন একটা থটস আসছে যেটাকে কিনা সে কোনোভাবেই আটকাতে পারছে না, করে ফেলছে, সেটাকে বলা হচ্ছে অবসেশন। এবং এই অবসেশনের জন্য যে অ্যাক্টটা সে করছে সেটা হচ্ছে আমার কম্পালশন, অর্থাৎ একটা মানুষ বারবার হাত ধুচ্ছে, যেটাকে আমরা ওসিডি বলি, যে বারবার হাত ধুচ্ছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে যেই কারণে সে বারবার হাত ধুতে যাচ্ছে সেই কারণটা হচ্ছে আমার অবসেশন, এবং সে যে বারবার হাত ধুচ্ছে এই যে অ্যাক্টটা যে করছে সেটা হচ্ছে আমার কম্পালশন। তাহলে কম্পালসিভ অ্যাক্ট হলো আমার হাত ধোয়া, এবং তার মধ্যে যে থটটা আসছে যেটার জন্য সে হাত ধুতে যাচ্ছে সেটা হচ্ছে আমার অবসেশন। ক্লিয়ার হলো? নেক্সট, a mental illness characterized by a persistent preoccupation with the fear of having a serious disease is known as। তাহলে পেশেন্টের একটা মেন্টাল কন্ডিশন হয়ে রয়েছে যে তার একটা সিরিয়াস ডিজিজ রয়েছে, এটা কি? ওসিডি, ফোবিয়া, হাইপোকন্ড্রিয়াসিস, অ্যাংজাইটি। কি হবে অ্যান্সার? ভীষণ ইজি। ওসিডি বললাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটার মধ্যে তো পড়ে না। ফোবিয়া মানে আমার ইরেশনাল একটা ফিয়ার থাকবে। হাইপোকন্ড্রিয়াসিস হচ্ছে যখন আমার একটা প্রিঅকুপেশন থাকবে যে একটা সিরিয়াস ডিজিজ আমার হয়ে গেছে, সেটাকে আমরা বলি হাইপোকন্ড্রিয়াসিস। আর অ্যাংজাইটি মানে তো ভয়, বলার কিছুই নেই। তাহলে অপশন সি হলো রাইট অ্যান্সার। স্লিপ ওয়াকিং ইজ নোন অ্যাজ, স্লিপ ওয়াকিং কে কি বলে? অ্যাসোমনিয়া, ইনসোমনিয়া, হাইপারসোমনিয়া, সোমনাম্বুলিজম। তাহলে স্লিপ ওয়াকিং কে আমরা বলি সোমনাম্বুলিজম। হাইপারসোমনিয়া কখন বলি? যখন এক্সেসিভ স্লিপিনেস হচ্ছে তখন তাকে বলছি হাইপারসোমনিয়া। ইনসোমনিয়া কখন বলছি? যখন হচ্ছে যে ঘুম হচ্ছে না রাত্রিবেলায় তখন তাকে বলছি ইনসোমনিয়া। আর অ্যাসোমনিয়া কখন বলছি? অ্যাসোমনিয়া বলতে বোঝায় উইথাউট স্লিপ, অর্থাৎ ঘুমই হচ্ছে না। ইনসোমনিয়াতে ডিফিকাল্টি ফলিং অ্যাসলিপ হয়, কিন্তু অ্যাসোমনিয়াতে পেশেন্টের কিন্তু ঘুম হয় না, এটা হচ্ছে ডিফারেন্স। A child's IQ level ranges between 50 to 70. The child is suffering from, তাহলে চাইল্ডের আইকিউ লেভেল 50 থেকে 70, চাইল্ডের কি রকমের রিটার্ডেশন রয়েছে? মাইল্ড মেন্টাল রিটার্ডেশন, মডারেট মেন্টাল রিটার্ডেশন, সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন, প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন। যখন আইকিউ 50 থেকে 70 তখন সেটা হচ্ছে আমার মাইল্ড মেন্টাল রিটার্ডেশন। The group of mentally retarded children referred to as trainable is, তাহলে কোন মেন্টালি রিটার্ডেড চাইল্ডদেরকে আমরা ট্রেনেবল বলবো? মাইল্ড মেন্টাল রিটার্ডেশন, মডারেট মেন্টাল রিটার্ডেশন, সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন, প্রপার মেন্টাল রিটার্ডেশন। এখানে তোমাদের আমি একটা চার্ট দেখাবো। এটা দেখো, মাইল্ড কে বলা হচ্ছে এডুকেবল, এবং মাইল্ডের আইকিউ কত? 50 to 70। মডারেটের ক্ষেত্রে বলা হয় ট্রেনেবল এবং তাদের আইকিউ হলো 35 থেকে 50। সিভিয়ার কে বলা হয় ডিপেন্ডেন্ট রিটার্ডেড এবং সেখানে তোমার আইকিউ হচ্ছে 20 to 35। আর প্রোফাউন্ড হচ্ছে যাদের লাইফ সাপোর্টের প্রয়োজন, যারা কোনো কিছুই করতে পারবে না, তাদের আইকিউ হচ্ছে লেস দেন 20। ক্লিয়ার? তাহলে আমার এখানটায় কি ছিল? ট্রেনেবল তাহলে কারা হবে? মডারেট মেন্টাল রিটার্ডেশন যাদের, তাদের হচ্ছে যে আমরা বলছি ট্রেনেবল। আর এর সাথেই বলে দিই, আমাদের আইকিউ ক্যালকুলেট করে কিন্তু কখনো কোশ্চেন আসে যেখানে তোমাদের বলে দেওয়া হয় পেশেন্ট এজ বলা থাকে, ধরো দেওয়া আছে 9, ক্রোনোলজিক্যাল এজ দেওয়া আছে তোমার 16, তাহলে পেশেন্টের আইকিউ কত বা পেশেন্ট হচ্ছে যে কি ধরনের মেন্টাল রিটার্ডেশন রয়েছে, তাহলে তোমরা কিভাবে ক্যালকুলেট করবে? এখানটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয় আইকিউ, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই ক্যালকুলেশন করে আমাদেরকে কিন্তু আইকিউটা কত বের করতে হয়। তাহলে এখানটায় আমার আইকিউ কত হবে? আর এখানটা আমার আইকিউটা মোটামুটি 56 পয়েন্ট সামথিং হচ্ছে। তাহলে 56 যদি আমার আইকিউ হয় তাহলে আমার সেটা কি হবে? মাইল্ড মেন্টাল রিটার্ডেশন হবে। বুঝতে পারলে?
তাহলে তোমাদের কখনো কখনো কোশ্চেন আসে যেখানে মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ দেওয়া থাকে, সেখান থেকে আইকিউ ক্যালকুলেট করে তোমাদেরকে কিন্তু দিতে পারে যে তার কি ধরনের মেন্টাল লিটারেচার রয়েছে। তাহলে এই ক্যালকুলেশনটা তোমাদের মনে রাখতে হবে। ক্যালকুলেশনটা কিভাবে করবো? আইকিউ ইকুয়ালস টু মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। ওকে। Repetitive passing of stool at inappropriate time and or place is termed as। তাহলে inappropriate টাইম বা প্লেসে যখন রিপিটিটিভ স্টুল পাস করছে তখন তাকে কি বলছে? ইনিউরেসিস, টিক, শাটারিং আর এনকোপেরেসিস। ইনিউরেসিস বলা হয় যখন রিপিটিটিভ পাসিং অফ স্টুল, স্টুল নয় এটা হচ্ছে ইউরিন যখন হয় তখন তাকে বলা হয় ইনিউরেসিস। টিক বলতে কি বুঝি? ইনভলিন্টারি মুভমেন্ট বা রিপিটিটিভ মুভমেন্ট অফ সাম পার্টস অফ বডি। স্টার্টারিং বলতে কি বোঝায়? তোতলানো। আর এনকোপেরেসিস কাকে বলছে? যখন রিপিটিটিভ পাসিং অফ স্টুল এট ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইম অর প্লেস, সেটাকে বলছি আমরা এনকোপেরেসিস। টার্ম ট্রাইকোটিলোমেনিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ। ট্রিকোটিলোমেনিয়া কাকে বলে? বেড ওয়েটিং, অ্যাবনর্মাল ইনভলিন্টারি মুভমেন্ট, পুলিং আউট অফ এয়ার, রিপিটেশন অফ ওয়ার্ডস র্যাপিডলি। তাহলে ট্রিকোটিলোমেনিয়া বলা হয় যখন হচ্ছে যে পুলিং আউট অফ এয়ার হয়। বেড ওয়েটিংটাকে আমি বললাম ইনিউরেসিস, অ্যাবনর্মাল ইনভলিন্টারি মুভমেন্টটাকে বলা হচ্ছে টিক, আর রিপিটেশন অফ ওয়ার্ডস র্যাপিডলি বা রিপিটেশন অফ ওয়ার্ড যখন হয় তখন তাকে বলা হয় ইকোলেলিয়া। ইন দ্য ফলোয়িং হুইচ ইজ অ্যান অ্যান্টিসাইকোটিক ড্রাগ? ফ্লুওক্সেটিন, ক্লোমিপ্রামাইন, অ্যামিট্রিপটিলিন, ক্লোরপ্রোমাজাইন। এগুলোর মধ্যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ কোনটা? অ্যান্টিসাইকোটিক ড্রাগ হচ্ছে আমার ক্লোরপ্রোমাজাইন। বাকি তোমার ফ্লুওক্সেটিন হলো আমার এসএসআরআই, অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, যেটা কিনা আমার অ্যান্টি ডিপ্রেশেন্ট। আর ক্লোমিপ্রামাইন আর অ্যামিট্রিপটিলিন এই দুটো হচ্ছে আমার টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশেন্ট। ঠিক আছে। আর ক্লোরপ্রোমাজাইন হলো আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগ। হাউ মাচ ভোল্টেজ আর ইউজড ইন ইলেকট্রোকনভালসিভ থেরাপি? তাহলে ইসিডি তে আমাদের কত ভোল্টেজ ইউজ করা হয়? 20 to 30 ভোল্ট, 90 to 150 ভোল্ট, 400 to 500 ভোল্ট, 2 to 3 কিলোভোল্ট। ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে আমাদের 90 to 50 ভোল্ট কারেন্ট ইউজ করা হয়। Systematic desensitization is the treatment of choice in phobia and OCD, depression, MDP, schizophrenia. সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন ইউজ করা হয় ফোবিয়া এবং ওসিডির ক্ষেত্রে, এবং এটা হচ্ছে আমার এক ধরনের বিহেভিয়ার থেরাপি। হুইচ অফ দ্য ফলোয়িং বিহেভিয়ার থেরাপি অ্যাক্টস অন দ্য ফলোয়িং প্রিন্সিপাল? পেয়ারিং অফ দ্য প্লিজেন্ট স্টিমুলাস উইথ অ্যান আনপ্লিজেন্ট রেসপন্স। অর্থাৎ প্লিজেন্ট স্টিমুলাসের সাথে আনপ্লিজেন্ট রেসপন্স যখন পেয়ার করে দিচ্ছে তখন সেটা আমাদের কি ধরনের বিহেভিয়ার থেরাপি? সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, অ্যাভারশন থেরাপি, ফ্লাডিং, ইসিটি। কি অ্যান্সার হবে? সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশনের ক্ষেত্রে পেশেন্টকে প্রথমে রিল্যাক্সেশন ট্রেনিং দেওয়া হয়, যেখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে পেশেন্টকে রিল্যাক্স করা হয়। তারপরে একটা হায়ারার্কি কনস্ট্রাকশন করতে বলা হয়, অর্থাৎ ধরো কারো ফোবিয়া রয়েছে, বড় জু ফোবিয়া রয়েছে, তাকে বলা হয় যে কোন কোন অ্যানিমেলের প্রতি তার ভয় লাগে এবং সেটাকে কম থেকে বেশি অব্দি সাজাতে। এবং লাস্টে যে করা হয় কি ডিসেনসিটাইজেশন অফ দ্য স্টিমুলাস, অর্থাৎ যেটাতে সব থেকে কম ভয় ছিল প্রথমে সেই স্টিমুলাস দেওয়া হয়, সেটা রিয়ালিটিও হতে পারে বা কোনো ইমাজিনেশনের মাধ্যমে হতে পারে, এবং শেষে আস্তে আস্তে যেগুলোতে বেশি ভয় লাগে সেগুলোর দিকে যাওয়া হয়, এবং এইভাবে কি হয় বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে তাকে আস্তে আস্তে তার ফোবিয়াটাকে দূর করা হয়। এবং এই প্রসেসটা ফোবিয়া, অবসেশন, কম্পালশন এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যাভারশন থেরাপি কি? অ্যাভারশন থেরাপিতে কি হয় প্লেজেন্ট স্টিমুলাসের সাথে আনপ্লেজেন্ট রেসপন্স অ্যাড করা হয়। যেমন ধরো আমরা কি করি, অ্যালকোহল ডিপেন্ডেন্ট সিনড্রোম যেখানটায় হয়ে যায় তখন অ্যালকোহল উইথড্রলের জন্য আমরা কি করি, হয় যে আমরা ডাইসালফিরাম ওষুধ দিই, এবং সেখানে কি হয় যদি সে বিন্দুমাত্র অ্যালকোহলও সে গ্রহণ করে তখন কি হয় ডাইসালফিরাম ইথানল রিঅ্যাকশন হয়, যেখান থেকে এমনই কিছু বডি সিমটমস তার মধ্যে দেখা যায় যেটা কিনা সে কোনোভাবেই টলারেট করতে পারবে না। তো এটা হচ্ছে আমার অ্যাভারশন থেরাপি। আর ফ্লাডিং কি? ফ্লাডিং এ পেশেন্টকে ডাইরেক্টলি এক্সপোজ করা হয় ফোবিক স্টিমুলাসের মধ্যে, কিন্তু সেখান থেকে এসকেপ ইম্পসিবল করে দেওয়া হয়। তার ফলে কি হয়, যখন সে ফোবিক স্টিমুলাসের সাথে প্রলং কন্ট্যাক্টে থাকে তখন আস্তে আস্তে থেরাপিস্টের গাইডেন্সের জন্য বা এনকারেজমেন্টের জন্য কি হয় তার অ্যাংজাইটিটা বা ফোবিয়াটা আস্তে আস্তে রিডিউস হতে থাকে। তাহলে এটা হলো আমার ফ্লাডিং। তাই সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, অ্যাভারশন থেরাপি এবং ফ্লাডিং এগুলো সবগুলোই কিন্তু আমার বিহেভিয়ারাল টেকনিক। দ্য কমনেস্ট কজ অফ ডেথ অ্যামং সাইকিয়াট্রিক পেশেন্ট ইজ। সাইকিয়াট্রিক পেশেন্টদের মধ্যে কমনেস্ট কজ অফ ডেথ কি? সিজোফ্রেনিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, সুইসাইড, হিস্টেরিয়া। অপশন সি সুইসাইড হবে রাইট অ্যান্সার।
দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট ওয়াজ পাসড অন। মেন্টাল হেলথ অ্যাক্ট কবে পাস হয়েছিল? 20th May 1987, 22nd May 1987, 22nd Feb 1981 আর 20th February 1987। কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে 22nd May 1987 এবং এই মেন্টাল হেলথ একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 7th April 2017 এই একটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে। A patient is unable to experience pleasure in previously pleasurable activities. The patient is suffering from। তাহলে পেশেন্ট আগে যেই সমস্ত এক্সপিরিয়েন্সে প্লিজার হতো সেগুলো তো এখন আর হচ্ছে না, এটাকে আমি কি বলবো? অ্যালিক্সাইথিমিয়া, অ্যাজিটেশন, অ্যানহেডোনিয়া, ডিস্ট্রাক্টিবিলিটি। অ্যান্সার কি হবে? আমি কিন্তু অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি। এখানটা অ্যান্সার হবে অ্যানহেডোনিয়া, যেটা প্রিভিয়াসলি প্লিজারেবল অ্যাক্টিভিটিসে কিন্তু এখন আর প্লিজার হয় না, সেটাকে বলা হয় অ্যানহেডোনিয়া। Psychotherapy, which is based on providing a healthy environment that is helpful in the recovery of the patient। তাহলে আমরা একটা হেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করছি যেটা কিনা আমার সাইকোথেরাপির মধ্যে পড়ছে, সেটাকে কি বলছে? মিলিওথেরাপি, ম্যারাইটাল থেরাপি, অ্যাব্রিয়াকশন থেরাপি, অ্যাভারশন থেরাপি। অ্যান্সার হবে অপশন এ মিলিওথেরাপি। মিলিওথেরাপিকে আমাদেরকে থেরাপিউটিক এনভায়রনমেন্টও বলা হয়। Which type of hallucination is more common in schizophrenic patient? Schizophrenia পেশেন্টদের ক্ষেত্রে কোন টাইপের হ্যালুসিনেশন মোর কমনলি দেখা যায়? ভিজুয়াল, ট্যাকটাইল, অডিটরি, অলফ্যাক্টরি। সিজোফ্রেনিয়া পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অডিটরি হ্যালুসিনেশনটা বেশি দেখা যায়, পেশেন্টের সবসময় অন্যের কথা শুনতে পায়। Which of the following sentences is correct regarding tardive dyskinesia? Tardive dyskinesia বলতে আমরা কি বুঝি? It is a side effect of antipsychotic drugs. It is a cause of schizophrenia. It is a cause of mania. It is type of psychotherapy. তাহলে টার্ডিভ ডিসকাইনেশিয়া হচ্ছে আমাদের সাইড এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অপশন এ হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্টিসাইকোটিক ড্রাগসের ডিলেড অ্যাডভার্স এফেক্ট এবং এখানটায় কি হয়? অ্যাবনর্মাল ইরেগুলার কোরিও অ্যাথিটয়েড মুভমেন্ট অফ মাসেল অফ দ্য হেড, লিম্ব এন্ড ট্রাঙ্ক এবং এখানটায় চিউইং, সাকিং, গ্রিমেসিং, পেরিওরাল মুভমেন্ট এই সমস্তগুলো দেখা যায়। In the following, which is not a characteristic of disulfiram ethanol reaction? তাহলে ডাইসালফিরাম ইথানল রিঅ্যাকশনে কোনটা দেখা যায় না? ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, হাইপারটেনশন, হেডেক। ডাইসালফিরাম ইথানল রিঅ্যাকশনের ক্ষেত্রে হাইপারটেনশন দেখা যায় না। ডাইসালফিরাম ইথানল রিঅ্যাকশনের ক্ষেত্রে নজিয়া, থ্রবিং, হেডেক, ভমিটিং, হাইপোটেনশন, ফ্লাশিং, সোয়েটিং, থার্স্ট, ডিসপিনিয়া, ট্যাকিকার্ডিয়া, চেস্ট পেন, ভার্টাইগো, ব্লাড ভিশন এই সমস্তগুলো দেখা যায়। Abrupt withdrawal of barbiturate use could cause a person to experience। তাহলে বারবিচুরেট যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হতে পারে? অ্যাটাক্সিয়া, আর্টিকেরিয়া, ডায়রিয়া, সিজার্স। বারবিচুরেট হচ্ছে আমাদের সিডেটিভ হিপনোটিক গ্রুপ অফ ড্রাগ। সিডেটিভ হিপনোটিক এবং এগুলো মেনলি সিজার ডিসঅর্ডার প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। যেমন এক্সাম্পল হচ্ছে ফেনোবারবিটন। তাহলে বারবিচুরেট যদি অ্যাব্রাপ্ট উইথড্রল করা হয় তাহলে কি হবে? অ্যাটাক্সিয়া কথার অর্থ কি? অ্যাটাক্সিয়া মানে হচ্ছে যে লস অফ ফুল বডি কন্ট্রোল বা বডি মুভমেন্টটার উপর থেকে কন্ট্রোল চলে যাচ্ছে। আর্টিকেরিয়া মানে হচ্ছে তোমার স্কিনলেস, ডায়রিয়া, সিজার। যেহেতু এটা সিজার ডিসঅর্ডারের জন্য ইউজ করা হচ্ছে তাই অ্যাব্রাপ্ট উইথড্রল যদি হয় তাহলে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সিজার দেখা যাবে। দ্য ফিচার্স অফ স্টুপারাস ক্যাটাটোনিয়া আর, তাহলে ক্যাটাটোনিক স্টুপারের ফিচার্স কোনগুলো? এক্সাইটমেন্ট, নিউটিজম, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, mutation, stupor, waxy flexibility, rigidity, delusion of persecution, increase in PMA, stupor, more talkative, delusion of grandiosity। এখানে দেখো স্টুপারাস ক্যাটাটোনিয়া মানে স্টুপার দেখা যাবে কিন্তু মোর টকেটিভ হয় না পেশেন্ট, তাহলে এটা হবে না। ডিলিউশন অফ পারসিকিউশন, ইনক্রিজ ইন পিএমএ আর স্টুপার, এটাও হবে না। মিউটেজম, স্টুপার, ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি, রিজিডিটি এগুলো সবই দেখা যায়। এক্সাইটমেন্ট, মিউটিজম, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি না, এটা না। তাহলে অপশন বি মিউটিজম, স্টুপার, ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি, রিজিডিটি এটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ফিচার হুইচ ডিফারেন্সিয়েটস সাইকোটিক ডিসঅর্ডার ফ্রম নিউরোটিক। তাহলে নিউরোটিক ডিসঅর্ডার এবং সাইকোটিক ডিসঅর্ডারের মধ্যে যে ডিফারেন্স আছে সেটার মধ্যে এগুলো কোনটা? ইনসাইট ইজ অ্যাবসেন্ট, মার্কড ডিস্টারবেন্সেস ইন পার্সোনালিটি, মার্কড ডিস্টারবেন্সেস ইন বিহেভিয়ার, অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাভাব, কারণ সাইকোটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে ইনসাইট অ্যাবসেন্ট থাকে,
পার্সোনালিটিরও ডিস্টারবেন্স হয় এবং বিহেভিয়ারাল ডিস্টারবেন্সও দেখা যায়, এবং নিউরোটিক ডিসঅর্ডার কিন্তু সাইকোটিক ডিসঅর্ডারের থেকে লেস সিভিয়ার ফর্ম, এটা মনে রাখবে। A neurotic disorder in which an individual adopts a new identity with complete loss of memory about earlier life। তাহলে earlier life এ টোটাল মেমোরি লস হয়ে যাচ্ছে এবং ইন্ডিভিজুয়াল একটা নিউ আইডেন্টিটি অ্যাডাপ্ট করছে, এটাকে কি বলছে? ডিসোসিয়েটিভ ফিউজ, ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, হিস্টেরিক্যাল ফিটস। ডিসোসিয়েটিভ ফিউজ হবে আমার রাইট অ্যান্সার, যেখানটায় করবে ইন্ডিভিজুয়াল কি করবে, বাড়ি থেকে বেরিয়ে যাবে বা কোথাও থেকে বেরিয়ে যাবে এবং একটা নতুন আইডেন্টিটির জন্য সে ঘুরে বেড়াবে বা নতুন আইডেন্টিটি সে খুঁজে পাবে। ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া কি? ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়াতে ইন্ডিভিজুয়াল হঠাৎ করেই তার কিছু ইম্পর্টেন্ট পার্সোনাল ইনফরমেশন বা কিছু সে রিকল করতে পারে না, এবং এটা মেনলি কোনো স্ট্রেসফুল লাইফ ইভেন্টের পরে কিন্তু হয়ে থাকে। আর ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার কি? এখানটা কি হয়, পার্সনের মধ্যে দুটো বা তিনটে পার্সোনালিটিস থাকে এবং এক একটা সময় এক একটা পার্সোনালিটিটা দেখা যায়, এবং সেই পার্সোনালিটিতে যখন সে থাকে তার কিন্তু অন্য পার্সোনালিটি গুলোর সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। এটা হচ্ছে তোমার ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। An eating disorder in which the patient refuses to eat due to fear of becoming obese। তাহলে পেশেন্ট মোটা হয়ে যাবে বলে খেতে চাইছে না কোনো কিছু, এটা কি ধরনের ডিসঅর্ডার? অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, হাইপার অ্যামনেসিয়া, অ্যানোরেক্সিয়া। যখন পেশেন্ট খেতে চাইবে না তখন সেটা হবে আমার অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এবং পেশেন্ট যখন অনেক খেয়ে নেবে এবং খাওয়ার পরে ইনডিউসড ভমিটিং করবে তখন সেটা হবে আমার বুলিমিয়া নার্ভোসা। দুটোই হচ্ছে আমাদের ইটিং ডিসঅর্ডার, কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভোসার সাথে পেশেন্ট খাবে না, বুলিমিয়া নার্ভোসাতে পেশেন্টের কিন্তু বিঞ্জ ইটিং ডিসঅর্ডার থাকবে। ওকে। পারপাস অফ গিভিং অ্যাট্রোপিন বিফোর ইসিটি ইজ। তাহলে ইলেকট্রোকনভালসিভ থেরাপির আগে আমরা অ্যাট্রোপিন কেন দিই? টু ইনক্রিজ ওরাল সিক্রেশনস, টু প্রডিউস অ্যান অ্যানাস্থেটিক এফেক্ট, টু ডিক্রিজ ওরাল সিক্রেশনস, ফর মাসেল রিল্যাক্সেশন। ইসিটিতে অ্যাট্রোপিন দেওয়া হয় ডিক্রিজ ওরাল সিক্রেশনের জন্য, যাতে ওরাল সিক্রেশনটা কম হয় তার জন্য। এছাড়া অ্যানাস্থেটিক এফেক্টের জন্য আমরা ইউজ করে থাকি থিওপেন্টাল সোডিয়াম, থিওপেন্টাল সোডিয়াম। আর মাসেল রিল্যাক্সেশনের জন্য আমরা ইউজ করি সাকসিনিল কোলিন। সাকসিনিল কোলিন, এখান থেকেও কোশ্চেন আসে, তোমরা মনে রাখবে। If a depressive patient is prescribed to take antidepressant medicine once a day, then the patient should be advised to take it। তাহলে সারাদিনের মধ্যে যদি কোনো ডিপ্রেসিভ পেশেন্টকে অ্যান্টিডিপ্রেশন মেডিসিন খেতে বলা হয় তাহলে সেটা কখন খেতে বলা হবে? At bedtime, in morning, before going to the office, it can be taken at any time। অ্যান্টিডিপ্রেশন মেডিসিনে কিন্তু একটু সিডেটিভ এফেক্টও থাকে এবং সেই কারণে পেশেন্টকে বলা হয় যে মেডিসিনটা বেড টাইমে নেওয়ার জন্য। The subsystem of personality which judges whether an action is right or wrong as per standards of society। তাহলে যেই সাবসিস্টেমের জন্য পার্সোনালিটিতে জাজমেন্ট থাকে কোনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেই জাজমেন্টটাকে কি বলবে? ইড, ইগো, সুপার ইগো, সুপার ইড। ইড, ইগো এবং সুপার ইগো আমি তোমাদের অনেকবার বলেছি, এবং এটা হচ্ছে আমার ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক থিওরি। ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক থিওরি, সাইকো অ্যানালিটিক। ইড কি কিসের উপর কাজ করে? ইড হচ্ছে আমার প্লিজার প্রিন্সিপাল। ইড হচ্ছে আমার প্লিজার প্রিন্সিপাল, ইগো হচ্ছে আমার রিয়ালিটি প্রিন্সিপাল, আর সুপার ইগো হচ্ছে আমার পারফেকশন প্রিন্সিপাল। মনে থাকবে, মনে রাখতেই হবে এটা। তাহলে রাইট এন্ড রং এর মধ্যে ডিস্টিংগুইশ কে করবে? সেটা করবে কিন্তু আমার সুপার ইগো। তাহলে অপশন সি রাইট অ্যান্সার হবে। Type of defense mechanism in which emotional feeling is transferred to objects who are less dangerous than those who initially arouse the emotion। তাহলে ডিফেন্স মেকানিজমের কোশ্চেন, ডিফেন্স মেকানিজমের উপরে আমার একটা সেপারেট ভিডিও রয়েছে যেখানটা কিন্তু সমস্ত ডিফেন্স মেকানিজম সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে, তোমরা যারা দেখোনি ওটা কিন্তু দেখে নিতে পারো। তাহলে এখানে কোন ডিফেন্স মেকানিজমের কথা বলছে? যেখানটায় হচ্ছে তোমার তার একটা ইমোশনাল ফিলিং তৈরি হয়েছে এবং সেই ইমোশনাল ফিলিংটাকে সে যেখান থেকে তৈরি হচ্ছে সেখানে না দিয়ে তার লেস ডেঞ্জারাস কোনো অবজেক্টের উপরে সে সেই ফিলিংটা এক্সপ্রেস করছে।
ডিসপ্লেসমেন্ট, সাবস্টিটিউশন, কনভার্সন, ট্রান্সফারেন্ট। তাহলে যেখান থেকে ইমোশন তৈরি হয়েছিল সেখানে সে এক্সপ্রেস না করে অন্য জায়গায় করছে, তাহলে ইমোশনটা ডিসপ্লেস হলো। তাহলে এখানটা কিন্তু অপশন এ ডিসপ্লেসমেন্ট অ্যান্সার হবে। মানে বাবা বকেছিল, সেই রাগটা বাবার উপরে দিতে পারলাম না, দিলাম আমি ভাইয়ের উপরে। এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের এক্সাম্পল ছিল, মনে আছে তো? নেক্সট চলো। লাভ এলে ইনডিফারেন্স ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ। লাভ এলে ইনডিফারেন্স কোথায় দেখা যায়? অ্যাংজাইটি ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া। লাভ এলে ইনডিফারেন্স দেখা যায় আমার কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে। কি বলতো এটা? কনভার্সন ডিসঅর্ডার কি ছিল? যখন সাইকোলজিক্যাল থট, ইভেন্ট বা মেমোরিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কোনো ফিজিক্যাল বা সেন্সরি সিমটমের মধ্যে। আর লাবেলি ইন্ডিফারেন্সের ক্ষেত্রে কি হয়? এখানটা হচ্ছে তোমার পেশেন্টের ল্যাক অফ কনসার্ন দেখা যায় তাদের সিমটমের উপর, এটাকেই বলা হচ্ছে লাবেলি ইন্ডিফারেন্স। জাম্পিং ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার ইজ নোন অ্যাজ। তাহলে একটা আইডিয়া থেকে যখন অন্য আইডিয়াতে জাম্প করে চলে যাচ্ছে তখন থেকে কি বলা হবে? পারসেভারেশন, ফ্লাইট অফ আইডিয়াস, আইডিয়াস অফ পারসিকিউশন, নিউটিজম। কি অ্যান্সার হবে? অলরেডি আমি বলে দিয়েছি, এটা হচ্ছে আমার ফ্লাইট অফ আইডিয়াস। যখন একটা আইডিয়া থেকে অন্য জায়গায় লাফিয়ে লাফিয়ে চলে যায় তখন সেটাকে বলা হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটম অফ ডিলিরিয়াম? তাহলে ডিলিরিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটম কোনটা? Clouding of consciousness, impairment of attention and disorientation, cognitive disturbances, hallucinations and delusion. ডিলিরিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটম হলো ক্লাউডিং অফ কনসাসনেস। এবং ডিমেনশিয়া এবং ডিলিরিয়ামের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে ডিমেনশিয়াতে কিন্তু ক্লাউডিং অফ কনসাসনেস থাকে না, কিন্তু ডিলিরিয়ামে কনসাসনেস কিন্তু অল্টার্ড হয়ে যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডিমেনশিয়া এবং ডিলিরিয়ামের মেন ডিফারেন্স ক্লাউডিং অফ কনসাসনেস, মনে রাখতে হবে। Putting a bitter substance on the nails of kids who used to bite is an example of which of the following therapies? তাহলে বাচ্চাদের নখের মধ্যে তেতো জিনিস লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কিনা তারা নেল বাইট না করে, তাহলে এটা কি ধরনের থেরাপি? ফ্লাডিং, হিপনোসিস, অ্যাভার্সন থেরাপি, সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন। কি হবে? এটা হচ্ছে আমার অ্যাভার্সন থেরাপি, যেখানটায় আমরা কি বলেছিলাম, প্লিজারেবল এক্সপিরিয়েন্সটাকে আনপ্লিজারেবল স্টিমুলি দিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি, সেটা ছিল আমার অ্যাভার্সন থেরাপি। এবং বাচ্চা যখনই তার নখ কামড়াতে ভালো লাগে, যখন সে নখ কামড়াতে যাবে তখনই তার মুখে তেতো লাগবে, যেটা কিনা তার একদমই আনপ্লিজেন্ট স্টিমুলাস, তাই তো? তাহলে এটা হবে অ্যাভার্সন থেরাপি। In a mental health unit, nurse is showing an undue concern and kindness toward a patient. This can be identified as. তাহলে মেন্টাল হেলথ ইউনিটের নার্স একজন পেশেন্টের প্রতি আনডিউ কাইন্ডনেস দেখাচ্ছে, সেটাকে কি বলবো? ট্রান্সপারেন্স, কাউন্টার ট্রান্সপারেন্স, সিম্প্যাথি, ইমোশনাল অ্যাটাচমেন্ট। যখন নার্স পেশেন্টের প্রতি আনডিউ কনসার্ন এবং অ্যাটেনশন দেবে তখন সেটাকে বলা হবে কাউন্টার ট্রান্সপারেন্ট। এবং পেশেন্ট যখন নার্সের প্রতি আনডিউ কনসার্ন এবং অ্যাটেনশন দেবে তখন সেটাকে বলা হবে ট্রান্সপারেন্ট। যেটা পেশেন্টদের হচ্ছে নার্সদের প্রতি সেটাকে বলবো আমরা ট্রান্সপারেন্স, এবং যেটা নার্সের হচ্ছে পেশেন্টের প্রতি সেটাকে বলবো কাউন্টার ট্রান্সপারেন্স। উল্টালে কিন্তু একদমই চলবে না, ঠিক আছে? দ্য মেজর নিউরোট্রান্সমিটার ইনভলভ ইন কজেশন অফ সিজোফ্রেনিয়া ইজ। তাহলে সিজোফ্রেনিয়ার জন্য মেজর নিউরোট্রান্সমিটার কোনটা? গাবা, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন। মেনলি সিজোফ্রেনিয়াতে যেটা আমার ইনভলভ থাকে সেটা হলো ডোপামিন। বাকি নিউরোট্রান্সমিটার গুলো তোমরা পড়েছো তো, নাকি আমি একবার বলে দেবো? একটুখানি তোমাদের বলে দিই। ডোপামিন হচ্ছে তোমার যেমন সিজোফ্রেনিয়া তেমনি ম্যানিয়াতেও হয়। ম্যানিয়া এবং সিজোফ্রেনিয়াতে ডোপামিন লেভেলটা কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ লেভেল ডোপামিনের সিজোফ্রেনিয়া এবং ম্যানিয়ার জন্য। প্লাস ম্যানিয়া লিখে দিলাম এখানে। আর অ্যাসিটাইল কোলিন হচ্ছে আমাদের আলঝেইমার ডিজিজ, অ্যালঝেইমার্স ডিজিজ। এবং অ্যালঝেইমার ডিজিজে অ্যাসিটাইল কোলিনের অ্যামাউন্ট কিন্তু কমে যায়, ডিক্রিজ লেভেল অ্যাসিটাইল কোলিনের অ্যালঝেইমার ডিজিজে। ওকে। আর তোমার হচ্ছে যে ডিপ্রেশনের জন্য কি হয়? ডিপ্রেশনে তোমার সেরোটোনিন 5-HT, সেরোটোনিন লেভেলটা আমার কমে যাচ্ছে। ঠিক আছে, এই তিনটে মেনলি মনে রেখো, ডিপ্রেশন, অ্যালঝেইমার ডিজিজ, ম্যানিয়া, সিজোফ্রেনিয়া। ঠিক আছে। A 44 years old client is unable to function since her husband asked for a divorce 2 weeks ago.
তাহলে 2 সপ্তাহ আগে একজন 44 ইয়ার্স ক্লায়েন্টের হাজব্যান্ড ডিভোর্স দিয়েছে এবং তার জন্য কি হচ্ছে, সে ফাংশন করতে পারছে না। সি ইজ ব্রট টু দ্য ক্রাইসিস ইন্টারভেনশন সেন্টার বাই আ ফ্রেন্ড। তাহলে তার ফ্রেন্ড তাকে ক্রাইসিস ইন্টারভেনশন সেন্টারে নিয়ে এসেছে। হোয়াট টাইপ অফ ক্রাইসিস রিফ্লেক্টেড দ্য সিচুয়েশন? তাহলে কি ধরনের ক্রাইসিস এখানটায় হয়েছে? সোশ্যাল ক্রাইসিস, সিচুয়েশনাল ক্রাইসিস, মোটিভেশনাল ক্রাইসিস, ডেভেলপমেন্টাল ক্রাইসিস। ক্রাইসিসকে মেনলি 3টে ভাগে ভাগ করা যায় এবং একটা হচ্ছে তোমার সোশ্যাল ক্রাইসিস, যেখানটায় তোমার ধরো ফ্লাড হলো, আর্থকোয়েক হলো, কোনো ভায়োলেন্স, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে আমার সোশ্যাল ক্রাইসিস। সিচুয়েশনাল ক্রাইসিস কোনগুলো? এখানে যেটা এক্সাম্পল রয়েছে সেটা আমার একটা সিচুয়েশনাল ক্রাইসিসের এক্সাম্পল। এছাড়াও হচ্ছে তোমার ডেথ অফ লাভড ওয়ান বা ফিজিক্যাল বা মেন্টাল ইলনেস, কোনো তোমার ধরো লোকেশন চেঞ্জ হলো বা তোমার জব চেঞ্জ হলো, সেগুলো সবই তোমার সিচুয়েশনাল ক্রাইসিস। আর একটা হচ্ছে তোমার ডেভেলপমেন্টাল ক্রাইসিস বা ম্যাচুরেশনাল ক্রাইসিস, যেটা যেমন ধরো তোমার ম্যারেজ, অ্যাডোলেসেন্স পিরিয়ড বা প্যারেন্টহুড, এগুলো যখন নতুন নতুন কিছু হচ্ছে বা রিটায়ারমেন্ট, এইগুলো হচ্ছে তোমার ডেভেলপমেন্টাল ক্রাইসিস। ঠিক আছে? তাহলে মেন 3 রকমের ক্রাইসিস আমাদের থাকে: সোশ্যাল, সিচুয়েশনাল আর ডেভেলপমেন্টাল। A delirious client sees a design on the wallpaper and perceives it as an animal. তাহলে ডিলিরিয়াস ক্লায়েন্ট দেওয়ালে একটা ওয়ালপেপার দেখলো এবং সেটাকে একটা অ্যানিমেল ভাবলো। হোয়াট শুড দ্য নার্স কমিউনিকেট হোয়াট দ্য ক্লায়েন্ট পারসিভ অ্যাট দ্য চেঞ্জ অফ শিফট রিপোর্ট? তাহলে নার্স যে শিফট রিপোর্ট লিখছে শিফট চেঞ্জের সময়, সে সেটাকে কি বলবে? ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, আইডিয়া অফ রেফারেন্স। তাহলে এখানটায় কিন্তু আমার দেওয়ালে একটা ওয়ালপেপার ছিল এবং সেটাকে সে মিসপারসেপ্ট করে অ্যানিমাল ভেবেছে। তাহলে এখানে কিন্তু স্টিমুলাস প্রেজেন্ট রয়েছে। যখন স্টিমুলাস প্রেজেন্ট থাকে এবং সেটার মিস ইন্টারপ্রিটেশন হয়, তখন আমরা তাকে বলি ইলিউশন। এবং যখন সেখানটায় কোনো থাকে না, মানে স্টিমুলাস যখন থাকে না কিন্তু আমরা দেখতে পাই, তখন সেটাকে বলা হয় হ্যালুসিনেশন। ক্লিয়ার? তাহলে ইলিউশন এবং হ্যালুসিনেশনের মধ্যে কোনো কনফিউশন কিন্তু থাকবে না। এক্সামে কোশ্চেন এলে যেন এখান থেকে ভুল একদমই না হয়। ওকে? ক্ল্যাং অ্যাসোসিয়েশন মিনস। ক্ল্যাং অ্যাসোসিয়েশন কাকে বলে? impaired verbal communication, risk for violence, ineffective health maintenance, disturbed sensory perception। তাহলে ক্ল্যাং অ্যাসোসিয়েশন কখন বলবো? ক্ল্যাং অ্যাসোসিয়েশন বলে যখন হচ্ছে আমার impaired verbal communication হয় এবং এখানটায় কি হয়, পেশেন্ট একই রকম শুনতে কয়েকটা শব্দ পরপর বলতে থাকে, যাবো, খাবো, পাবো, এরকম ভাবে, মানে একই রকম, যেগুলোর হয়তো কোনো মিনিংও নেই, সেরকম সে পরপর পরপর একই রকম শুনতে শব্দগুলো বলতে থাকে, সেটাকে বলা হচ্ছে ক্ল্যাং অ্যাসোসিয়েশন। A male client is diagnosed with schizotypal personality disorder. Schizotypal personality disorder এর একজন মেল ক্লায়েন্ট ডায়াগনোজ হয়েছে। Which sign would this client exhibit during social situation? তাহলে সোশ্যাল সিচুয়েশনে সে কি রকমের সাইন দেখাবে? প্যারানয়েড থটস, ইমোশনাল অ্যাফেক্ট, ইন্ডিপেন্ডেন্স নিড, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। সিজোটাইপাল পার্সোনালিটির ক্ষেত্রে মেনলি প্যারানয়েড থটস দেখা যায়। প্যারানয়েড থট বলতে তার মধ্যে মিসট্রাস্ট, সাসপিসিয়াসনেস, এই ধরনের বিহেভিয়ার গুলো দেখা যাবে। ইমোশনাল অ্যাফেক্ট কাদের মধ্যে দেখা যায়? ইমোশনাল অ্যাফেক্ট মেনলি দেখা যায় সিজয়েড পার্সোনালিটির ক্ষেত্রে। সিজয়েড সিজয়েড পার্সোনালিটিতে কি হয়, ইমোশনাল কোল্ডনেস বা হচ্ছে তোমার ইনডিফারেন্ট বিহেভিয়ার, অ্যালুফ বিহেভিয়ার, এগুলো তোমার দেখা যায়। আর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যায় মেনলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির ক্ষেত্রে। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি। ওকে? Suspicious, sensitive, mistrustful, stubborn, and argumentative are the main features of which of the following personality disorder? তাহলে সাসপিসিয়াসনেস থাকবে, সেনসিটিভ হবে, মিসট্রাস্টফুল হবে, স্টাবার্ন হবে। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, সিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তাহলে দেখো, সিজোটাইপালের ক্ষেত্রে আমি তোমাদের বললাম যে সেখানে একটু মিসট্রাস্ট বা ওই ধরনের পার্সোনালিটি দেখা যাবে, কিন্তু এখানে দেখো কি কি রয়েছে, সাসপিসিয়াস রয়েছে, সেনসিটিভ রয়েছে, মিসট্রাস্টফুল রয়েছে, স্টাবন বা জেদি রয়েছে, আর্গুমেন্টেটিভ বলছে। এই সমস্ত ধরনের যদি বিহেভিয়ার গুলো বলো, সেগুলো সব কিন্তু দেখা যাবে আমার প্যারানয়েড পার্সোনালিটিতে। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির ক্ষেত্রে কি কি দেখা যায়? সেখানটা অ্যাগ্রেসিভ, রুড বিহেভিয়ার, অ্যাবিউজিভ হবে, চুরি করবে, মিথ্যে কথা বলবে, এগুলো তোমার অ্যান্টি সোশ্যাল, মানে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম যেগুলো সেগুলো। সিজোটাইপালের ক্ষেত্রে কি কি দেখা যাচ্ছে? এখানেও তোমার অড থিঙ্কিং থাকে, ল্যাঙ্গুয়েজ গুলো অন্য রকমের হয়,
বিজায়ার থিঙ্কিংও থাকে, কিন্তু তোমার এই মিসট্রাস্টফুল বা স্টাবার্ন সেন্সিটিভ এই সবগুলো কিন্তু থাকে না। আর হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে কি বুঝবো? সেখানটায় তোমার হচ্ছে মেনলি অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থাকে, বা একটু ড্রামাটিক টাইপের নেচার দেখতে পাবে তুমি ক্লায়েন্টের মধ্যে, সেটা হবে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, বায়োকেমিক্যাল ইটিওলজি অফ অ্যালজাইমার্স ডিজিজ রিলেটস টু, তাহলে অ্যালজাইমার ডিজিজের জন্য কোন বায়োকেমিক্যাল ইটিওলজি রয়েছে? এপিনেফ্রিন, অ্যাসিটাইল কোলিন, সেরোটোনিন, ডোপামিন। অ্যান্সার কিন্তু আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমায় কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।